দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম। আর আপনারা যেমনটি জানেন যে আমাদের আজকের পর্বের অতিথি অভিনেতা, প্রযোজক, পরিচালক এবং সফল গার্মেন্টস ব্যবসায়ী অনন্ত জলিল এবং অভিনেত্রী বর্ষা। আমরা কিন্তু বিরতির আগে কথা বলছিলাম অনেক কিছু নিয়ে। বড়লোক তো আসলে সবাই হয়। আপনি সফল ব্যবসায়ী হিসেবে কিন্তু আপনার সেইটার আসলে কোনো অভাব ছিল না। সেই সাথে যখন অভিনয়ে আসলেন, স্টারডামটা পেয়েছেন আপনি, কেমন লাগলো? যে এখন তো শুধু মিডিয়াতেই নয়, মানে যে কোনো ভালো কাজেই মানে স্মরণ করে যে ওনাকে বা ওনাদের দুইজনকে এখানে আনলে ওনারা যেহেতু সমাজের প্রতি ওনাদের দায়ভার হিসাবে ওনারা হিউম্যান বিংয়ে কাজ করে যাচ্ছে, অলওয়েজ কাজ করে যাচ্ছে, গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছে, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সব কিছুর কাছে। তো সুতরাং ওনাদেরকে ভালো কাজে ডাকা যায়। তো শুধু মিডিয়াতেই নয়, আমরা কিন্তু এরকম সপ্তাহে 4 দিন 3 দিন 5 দিন এরকম থাকে, প্রোগ্রাম থাকে, সব জায়গায় যাওয়া হয় না, তবে ট্রাই করি অনেক জায়গায় যেতে আমরা। বিষয়গুলো কি আপনাকে মাঝে মাঝে কি অহংকারী করে তোলে কিনা? না না না, অহংকারী না। আরও অহংকারী তো অনেক দূরের কথা, আপনার বিনয়ী করে তোলে। অহংকারী তো প্রশ্নই ওঠে না, বিনয়ী করে তোলে। যে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে শুনেছি মানুষ নাকি সিনেমায় গেলে তার ধ্বংস আসে। তাই সেইটা আমার হয়নি ইনশাল্লাহ। আমি যখন সিনেমায় যাই 2008-এ, তখন আমাদের ফ্যাক্টরি ছিল মাত্র 12 বিঘার উপরে, আর এখন এই ফ্যাক্টরি হচ্ছে 39 বিঘার উপরে। তখন লোক ছিল মাত্র বোধহয় 3600 লোক কাজ করতো, এখন 8000 লোকের উপরে কাজ করে। তাই সব কিছু মিলিয়ে তারপরে আমাদের যে কেরিয়ার বলেন বা আমাদের যে পার্সোনালিটি বলেন, আমাদের যে সততা নিষ্ঠা সব কিছু বলেন, এটা সিনেমায় যেয়ে কিন্তু আমাদের কোনো জায়গায় কোনো ধ্বংস করতে পারে নাই। যেমন আজ পর্যন্ত আমি একটা সিগারেট টান দিইনি। ইভেন তো আমার ছবিতেও দেখেন যে আমি কোনো সিগারেটের সিন রাখি না, ড্রিঙ্কসের সিন রাখি না। তবে হৃদয় ভাঙা ঢেউতে ড্রিঙ্কস মানে ওই কোকাকোলা একটা শট দিতে হয়েছে। সিনেমায় গেলে ধ্বংস হবে এটা আমি বিশ্বাস করি না। আমি এইটা বিশ্বাস করি মানুষ যেই কাজ করুক না কেন, সে যদি তার ইমানের সহিত করে, সততার সহিত করে, তার নিষ্ঠার সহিত করে, তার বিশ্বাসের সহিত করে, সে কোনো কাজেই তার খারাপ হবে না। কারণ ভালোটা তো আপনার কাছে, আমার কাছে। সামটাইমস আমরা দেখি না যে অনেক অভিনেতা অভিনেত্রী তাদের ইমেজ ক্রিয়েট করার জন্য এরকম স্ট্র্যাটেজি বেছে নেয়। মানে আপনি কাইন্ড হার্টেড মানুষ, এটা কি আসলে আপনি বিভিন্ন ধরনের এই রিলেটেড কাজকর্ম করছেন, এটা কি সামটাইমস সেই ইমেজ ক্রিয়েট করার একটা স্ট্র্যাটেজি কিনা? না, এটা তো মিডিয়াতে আসছি আমরা 2010-এ ছবি রিলিজ হলো, আস্তে আস্তে 2010-এই তো আমরা রাতারাতি স্টার হলাম না, আস্তে 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 স্টার হলাম। যে প্রথম ছবিতে আমরা স্টার হয়েছে, এখন ধরেন অনেক কত বড় স্টার সেটা আপনারাই জানেন। সেইটা যেমন ক্রিয়েট করতে হয়েছে, আর এই আমাদের যে হিউম্যান বিং যেই কাজটা, এই যে এতিমখানা বলেন, গরিব মানুষের সাথে, এইটা কিন্তু 2008 না, আমি করি এটা নট লেস দেন 13 বছর 14 বছর হবে। আমি ঢাকা মানে 2001-এর থেকে আমি বিজনেসে জড়িত, তারপরের থেকেই ধরেন আমি এগুলো করি। তো সুতরাং এইটা কিন্তু আমরা মুভি স্টার হয়েছি, আমাদের মানে মানুষের কাছে এই পরিচিতি করাতে হবে, আমরা কি করি সেটা কয় পার্সেন্টেজ। ফিল্ম স্টার আপনি, অভিনেত্রী, অভিনয় করছেন, আপনার ছেলে, তারকে নিয়ে আপনার একটা স্বপ্ন আছে আপনি বলছেন। তো আপনার কাছে কি মনে হয় যে মানে এই যে ফ্যামিলি, এই যে ক্যারিয়ার, একই সাথে দুটোকে ইকুয়াল ইম্পর্টেন্স দেওয়া সম্ভব, আর একটা করতে গেলে আরেকটা বাধাগ্রস্ত হবে? ডেফিনেটলি বাধাগ্রস্ত হবে। এবং যারা প্রফেশনাল আর্টিস্ট তাদের জন্য ধরেন ক্যারিয়ারটাই তাদের জন্য অনেক কিছু। তারা দেখা যায় অনেকেই আছে যে তাদের বাচ্চাদেরকে হাইড করে, তাদেরকে ক্যামেরার সামনে আনতে চায় না, কোনো অনুষ্ঠান আনতে, মানে এত বড় বেবি আছে এটা আছে শুনলে হয়তো তার ক্যারিয়ার হ্যাম্পার হতে পারে, এরকম মানে সবাই এটা ভাবে। কিন্তু আসলে আমার ক্ষেত্রে তো তা না, আমি তো কারো বাধা না, আমি আমার জায়গায় কাজ করি, আমি আমার ঘরে কাজ করব। সো আমার জন্য প্রোডাকশন বসে থাকবে, আমার জন্য সবাই বসে থাকবে, আমি আমার সংসার, আমি আমার বাচ্চাকে ম্যানেজ করে ওকে ঠিক করে যখন আমি স্পটে যাব তখন আমি শ্যুট করব। এটা হচ্ছে আমার, মানে আমার সাথে আসলে এই কমার্শিয়াল কথাবার্তা আমার সাথে যাবে না। আপনারা দেখছেন সুপারস্টার গ্রুপ প্রেজেন্টস কর্পোরেট, পাওয়ার্ড বাই টেলিটক। অনন্ত ভাই, একটা ছবিতে দেখেছি আপনার সাথে মুশকিল আহসান বাবার একটা দোয়া ছিল। আপনার এই লাইফের সিক্রেটের পেছনে কি এরকম কোনো সত্যিকারে কোনো মুশকিল আহসান বাবা আছেন? আল্লাহ তাআলার দোয়া আছে। আর বর্ষা? আমি আসলে ভীষণ আল্লাহকে ভয় পাই, খুব বেশি ভয় পাই। মানে আমি এত বেশি ভীতু, মানে কোনো একটা মানুষ মরে গেছে,
এটা শুনলেই না আমার দম বন্ধ হয়ে যায়, মনে হয় কি যে ও মাই গড, উনি আর কথা বলতে পারবে না, উনি চলে গেল, উনি কি করবে এত অন্ধকার কবরে, উনি কি করে গিয়ে থাকবে। মানে আমি এই জন্য আমি যতটুকু সিনেমা করি এখন যেহেতু চলে আসছি শখের বশত, এখন এটা মানে যতটুকুই সম্ভব এটা মানুষের ধরেন কথা দিয়ে ফেলেছি করব বা করছি এই জন্য করা। বাট তার বাইরে কিন্তু যেটা বলছিলাম, আমরা সত্যিই খুব ধার্মিক, বিশেষ করে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, কোরআন শরীফ পড়ি। এই যে রোজা চলে গেল, রোজা রেখেছি, ট্রাই করেছি সব প্রতি রাতে তারাবি পড়তে, বাট 2-1 রাত মিস গিয়েছে বিকজ বিভিন্ন টিভি চ্যানেলে ঈদের অনুষ্ঠানগুলোর জন্য। মানে আমি ভীষণ আল্লাহকে ভয় পাই। সো আমি আল্লাহ তাআলার পরে হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর আমি মানে আমাদের কোরআন, তারপর আমি কোনো কিছুই বিশ্বাস করতে চাই না। অনন্ত ভাই, বর্ষা, আপনাদের ভক্তরা কিন্তু আপনাদের সম্পর্কে অনেক কিছু বললেন, আপনাদের খুব কাছের একজনের কথা আমরা শুনতে চাই। আমার মানে মনে হয় যদি আপনি নামটা আমাদের জানেন। ফ্যামিলিতে আপু আপনি নামটা আপনি কি জানেন? জানেন? না, আমি কিন্তু জানি না। আচ্ছা, আমাদের ফ্যামিলিতে এবং আমার কাছে মানে আমাদের ফ্যামিলির সাথে একদম এতটাই জড়িত এবং আমাদের সবচেয়ে প্রিয় একজন মানুষ, তার নাম মনির হোসেন। আমার মনে হয় মিডিয়াতে 90% মানুষই ওকে চিনি। আপনার মেকআপ আর্টিস্ট। আমার মেকআপ আর্টিস্ট। যদি আপনি মনির হোসেন থেকে যদি কোনো কথা নিতে পারেন, আই এম সো হ্যাপি। আমরা তাহলে দেখিনি আমরা আসলে কার কাছ থেকে কথা নিয়েছি। আমার বাবা মামার পরে ভালোবাসি আমার অনন্ত স্যারকে এবং বর্ষা ম্যাডামকে। দুজনে আমাকে খুবই আদর করে, মানে বলতে বুঝাইতে পারবো না। আমাকে মেকআপ আর্টিস্ট হিসেবে ভাবে না, কারণ হচ্ছে আমাকে ছোটো ভাই হিসেবে আমাকে আদর করে। তো ওরা বড় মনের মানুষ। আমার মন থেকে স্যার এবং ম্যাডামকে আমার মন থেকে অনেক ভালোবাসি। আল্লাহ তাদেরকে সবসময় সুস্থ থাকুক এবং ভালো রাখুক, আমি দোয়া করি। মনির কিন্তু ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছিল আপনাদের ব্যাপারে। কারণ তার মনের দিক থেকে অনেক ভালো একটা মানুষ। He's a nice guy. আবার যদি প্রসঙ্গে চলে আসি, বর্ষাকে কি গিফট করা হলো এবার ঈদে? এই যে দেখতে পাচ্ছেন ড্রেস। অনেক সুন্দর, Thank you. ভীষণ সুন্দর। না, ঈদের সময় তো অবশ্যই স্পেশালি ঈদের মার্কেটিং তো করতেই হয়। নর্মালি সারা বছরই আমরা দেশে বলেন বিদেশ বলেন সবসময় ওর জন্য ট্রাই করি স্পেশাল কিছু কেনার জন্যে। আই লাভ টু বাই স্পেশাল থিং ফর হার, কারণ অর্নামেন্টস থেকে শুরু করে ড্রেস আপ সব কিছুই একটু ভালো জিনিস হলে। আর আমার অর্নামেন্টস মানে- পড়তে খুব ভালো লাগে। মানে সবাই মিলে খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন খুব সাজগোজ করে। তবে একসাথে। এবার ভীষণ সুন্দর ধরেন লাগছে। এই ড্রেস শাড়ি, তারপরে হচ্ছে সুন্দর এই যে লম্বা যে সেলোয়ার ইয়েগুলো ড্রেসগুলো, এগুলো মানে আনারকলি। বিভিন্ন টাইম আনারকলি বলে এটাকে, হ্যাঁ মানে বিভিন্ন ড্রেস কিনেছে এটা। আর আমাদের বেশি কিনতে হয় আর হচ্ছে এই যে একদিকে মুভি আরেকদিকে টেলিভিশন। ও তো এই ড্রেসটা আজকে পরলো, আবার এটা তো আরেক জায়গায় পরবে না। সিনেমা তো আলাদা জিনিস, বাট টিভি অনুষ্ঠানগুলোর জন্য আমি ড্রেস সিলেক্ট করি যে এই অনুষ্ঠানে আমি এটা পরে যাবে, এটার জন্য মানে এগুলো আমার সাজানো থাকে। মানে সব কিছু একটা আইডিয়া না করলে তো হবে না। ও আবার সেক্ষেত্রে কি আরেকটা আবার অনন্ত ভাই আপনাকে একটু সাহায্য করে? অবশ্যই সাহায্য করে, আমরা দুজন মিলেই করি। সে আমাকে বলে এটা পরো বা আমি এটা পড়তে চাচ্ছি, তুমি কি পরবা, দুজন ডিসাইড করেই ফিক্সড করি। আগে আমি ওকেই জিজ্ঞেস করি তুমি কি পরবা। মানে তুমি কি পরবা। ও যদি বলে যে আমি আচ্ছা। এটা পরবো, তারপরে আমি ডিসাইড করি যে আমি কি পরবো। আচ্ছা, কারণ আমি চাই, ও তো এমনিতেই অনেক সুন্দরী, তারপরও চাই আরো বেশি লজ্জা পাচ্ছি, সুন্দরী লাগে। লজ্জা পাচ্ছি।